হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 22 ম্যাচ নাম্বার 22 কলকাতা নাইট রাইডার্স ভার্সেস চেন্নাই সুপার কিংস এর পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো চলো এবার শুরু করি। তো কলকাতা নাইট রাইডার্স ফার্স্ট ইনিংসে ব্যাটিং করলো, টোটাল 137 রান করলো, মানে 137 রান করলো, 9 উইকেট হারায়। তাদের তরফ থেকে ইম্প্যাক্টফুল পারফরমেন্স কেউ করতে পারছে না, যেহেতু চিদাম্বরম স্টেডিয়ামে খেলা। তো এটা স্পিন ফ্রেন্ডলি পিচ। তারা চেন্নাইয়ের বোলাররা খুব ভালো বোলিং করছে। ইভেন জাড্ডু 3 উইকেট নিছে 18 রান দিয়া, আর তুষার দেশপান্ডে 3 উইকেট নিছে 33 রান দিয়া, আর মুস্তাফিজুর রহমান 2 উইকেট নিছে 22 রান দিয়া। খুবই মানে আহ, কয় না, ভালো বল করছে, যারা রানও লিক করছে না, ইভেন কি উইকেটও নিছে। আর কে কে আর এর তরফ থেকে রঘুবংশী 24 রান করছে 18 বলে, আর আমাদের শ্রেয়স আইয়ার 34 রান করছে 32 বলে। তো ইন টোটাল 137 রান, মানে ডিফেন্ডেবল স্কোর আসলো না। যদি এক্সেপশনাল বোলিং এর কারণেই হয়তো বা জিততে পারতো কলকাতা। এক্সেপশনাল বোলিং ফ্রম বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, তারা তাদের তরফ থেকেই হয়তো বা। আর চেন্নাই যদি কোনো কারণে মানে তারা মিস্টেক যদি করতো, কোনো রকমের ভুল টুল করতো, তো চেন্নাইও এটা এই টার্গেটটা চেস করে লেছে খুব তাড়াতাড়ি। প্রায় 2 ওভার থাকতে চেস করে লেছে। তাদের তরফ থেকে রচিন রবীন্দ্র 15 রান করছে 8 বলে। ঋতুরাজ গাইকোয়াড় একটা ক্যাপ্টেন্সি ইনিংস খেলে গেছে, 67 রান করছে 58 বলে। আহ, আর দুবে এজ অলওয়েজ অলওয়েজ অ্যাটাকিং খেলছে। আজকেও অ্যাটাকিং খেলছে এরকম পিচের ভিতরে, 28 রান 18 বলে। আর কলকাতার তরফ থেকে সে একটা ভালো পারফরমেন্স বোলিং এ কেউই করতে পারছে না। বৈভব বরুড়া 2 উইকেট নিচে 28 রানে, আর সুনীল নারায়ণ 1 উইকেট নিচে 30 রান দিয়ে। তো কি মনে হয় তোমরা খেলাটা দেখে? কে কে আর আজকে মানে তারা প্রথম 5 ওভারে ভালো রান করছিল। আচ্ছা, আমার নেটটা ঠিক আছে নি? আমার তো হুম, আটকে গেছিল বা? ঠিক আছে। আমি আবার কইতাছি, হ্যাঁ। কে কে আর প্রথমে স্টার্টটা ভালোই করছিল, 5 ওভারে 50 রান আসলো, কিন্তু তারা লাস্ট 15 ওভারে মাত্র 87 রান করছে, আর লাস্ট 15 ওভারে তারা 8 উইকেটও হারাইছে। তো হঠাৎ করে পিচের মধ্যে এরকম কি হইলো? আহ, মানে এটা যারা খেলছে তারাই কইতে পারবো। যদিও চিদম্বরম স্টেডিয়ামে লাস্ট যে 2টা ম্যাচ হয়েছে ওইটাতে ভালো রান হয়েছে, কিন্তু আমরা যে পুরোনো ইতিহাস দেখলে এই চিদম্বরম স্টেডিয়ামে তখন এটাতে রান কমই হয়। 160 রান করলেও ডিফেন্ডেবল হয়ে যায় তো। কিন্তু আজকে তো তারা 137 রান, এটা মানে খুবই কম রান। আর চেন্নাই সুপার কিংস তারা বলও ভালো করছে, স্পেশালি স্পিনার্স। তারা চেন্নাই সুপার কিংস এর স্পিনার্স লাস্ট 2 ম্যাচ যে খেলছে তারা হোম গ্রাউন্ডেই তারা উইকেটস পাইতে পারছে না। কিন্তু আজকে তো জাড্ডু কামাল করলো, ভালো বল করছে। ইভেন থিকাসানও ভালোই বল করছে। আর এজ ওয়েল এজ মুস্তাফিজুর রহমান কাটারম্যান 4 ওভারে মাত্র 22 রান দিয়ে 2 উইকেট পেয়েছে। তুষার দেশপান্ডেও আজকে দীপক চাহার ইনজুর্ড, খেলতে পারছে না, কিন্তু ওই জায়গায় তুষার দেশপান্ডে দীপক চাহার যে আজকে খেলছে না, ওইটাই ফিল করতেই দিছে না। তো ভালো বল করছে চেন্নাই। তো কলকাতার ব্যাটিং যদি আমরা দেখি, কলকাতার ব্যাটিং এ প্রথমে ভালো খেললো, লাস্টে দাঁড়াইতেই পারছে না, পরে যে উইকেট যাওয়ানোর পরেই ভেঙে গেছে গা। এই যে জাদেজার একেবারে 2 উইকেট, আর প্রথম জুটিটা ভাঙানোর পরে নারায়ণ যতক্ষণ আসলে ততক্ষণ খেলছে। এরপরে তো আইয়ার আউনের পরে তো টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে গা, পারছেই না, তারা দাঁড়াইতে পারছে না, তারা শুধু মাঠে থাকিয়ে গেছে গা। এরপরে লাস্ট ওভারে যেমন মুস্তাফিজুর ব্যাক করছে, লাস্ট ওভারের আগের ওভার না জানি আগের ওভার রাসেল পর্যন্ত ব্যাটসম্যান মুস্তাফিজুর বলে বুঝতেছে না। তাও শুধু মনে হয় একটা বাউন্ডারি পাইছে একটা লাস্ট ওভারে, 5টা ডট বল। তো ওই রকম সিচুয়েশন আর কতই করব, ঠিক আছে না? একটা রাসেলের মতন ফিনিশিং ডেথ ওভারের রানে যদি না পায়, তো এই জায়গাতে আমার মনে হয় যে মাঠে কিছু একটা আসিল আজকে। কিন্তু যেটা আমার মনে হয় যে পরের ইনিংসে মাঠটা ঘুরে গেছে গা, যেহেতু কুয়াশা আসিল ওই জায়গাতে, আমার মনে হয় যে ঘুরে গেছে গা, চেন্নাইয়ের কোনো এফেক্টই করছে না, চেন্নাই অ্যাজ ওয়েল এস নর্মালি খেলছে। কেননা এই জায়গাতে শিবম দুবে যেরকম মার খেলছে, ড্যারেল মিশেল খেলছে, গাইকোয়াড খেলছে, তো পরে আমার ইজি হয়ে গেছে গা। আর চেন্নাইয়ের বোলিং ডিপার্টমেন্টের আজকে ক্রেডিট দেওয়া দরকার, বিশেষ করে স্পিনার ডিপার্টমেন্টের খুব ভালোই বল করছে তারা একদম। বিশেষ করে জাদেজাই তাদের মেরুদণ্ড ভাঙিয়ে দিচ্ছে, যেখানে আমাদের এই ফার্স্ট উইকেট তো দেশপান্ডে নিচে, এটা যেটা প্রথম বলই, এরপরে যে পার্টনারশিপটা ভাঙিয়ে দিচ্ছে জাদেজা, ওইখানেই কলকাতা শেষ। তো আজকের পুরোটা খেলাতে জাদেজার ভূমিকাটা আমার মনে হয় সবচেয়ে বেশি, গাইকোয়াড়ের থেকেও জাদেজার ইয়াটা বেশি। যদি জুটিটা না ভাঙতো হয়তো আমার মনে হয় যে স্কোর 60-70 যাইতো গা পারতো।
চেন্নাইয়ের ব্যাটিং অ্যাজ ওয়েল এজ ভালোই, হোম গ্রাউন্ডে খেলছে, জিতার পসিবিলিটি ভালো, জিতছ, প্লাস ফ্যানরাও খুশি করে দিছে। এক তো জিত জিত দিয়ে খুশি করে দিছে, তারপরে লাস্টে যে ধোনি 3 রান দরকার ওই টাইমে নেমে এসে আরো একটু খুশি দিয়ে দিছে। এর থেকে খুশি চেন্নাই ফ্যানের আর কি লাগে? আমরাও খুশি, সবাই খুশি, ধোনি ফ্যান খুশি, টিম খুশি, সব খুশি। তবে আম, আমরা যে সময় কেকেআর এর টিম স্কোয়াডটা নিয়ে আলোচনা করি এই টুর্নামেন্টটা স্টার্ট হওয়ার আগে, তখন আমরা কইছিলাম নীতিশ রানা কি করে টিমে জায়গা পায়। মানে নীতিশ রানা যদি খেলে তুইলে অনেকটা টিমের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে গা, যেটা আমি প্রথমেই কইছিলাম। তো ওই সময় কেউই এগ্রি করছে না। আমি এখনো এগ্রি করতেছি না, কারণ নীতিশ হ্যাঁ, রানা এটাই। যদি ফিট হয় না তো অটোমেটিক আইবো, ইনক্লুড হুম, হয়ে যাবো হুম। প্লেইং ইলেভেনে। কারণ তো এই আজকে তো রমনদীপ সিং ওই জায়গায় সম্ভবত আইবো, নাহলে ভেঙ্কটেশ্বরের জায়গায় আইবো। তো আমি যতটুকু শুনলাম, যতটুকু খবর পেলাম, নীতিশ রানা ফিট। তো কেলিগা চান্স পাইছে না, আমি মানে না, হয়তো নীতিশ রানা জানি। ফিট তুমি কই শুনছো? এটা ম্যাটার করে, হয়তো বা আমাদের গ্রুপেই শুনছো। তো ঘটনা হইছে, হ্যাঁ নীতিশ রানা 2 দিন আগে হ্যাঁ টুইটারে পোস্ট করছে যে হ্যাঁ রেডি, কিন্তু হুম, আজকে আবার একটা পরে আইসে যে আজকে প্র্যাকটিসের সময় আবার আঙ্গুলে মনে হয় আবার ব্যথা পাইছে। তো ওইখানে কিছু একটা হয়েছে, কিন্তু নাহলে হ্যাঁ তো ভাইস ক্যাপ্টেন তারা সম্ভবত। যদি এটাই কইতেছি, গতবারের ক্যাপ্টেন। তো পুরোটা টুর্নামেন্ট গতবার ক্যাপ্টেন্সি করছে, ইভেন এবার স্টার্টও করছিল। আনফরচুনেট, যদি ইনজুর থাকে তো কিছু করার নাই, বাট যদি নীতিশ রানা চান্স পায়, মানে নীতিশ রানা ফিট থাকে, তাইলে কোন জায়গায় কোন ব্যাটিং অর্ডারে হে ব্যাট করতে নামে, এটাও একটা দেখার বিষয় কিন্তু। রমনদীপ সিং কিন্তু তারা মানে রমনদীপ সিং রে যদি আমরা মানে কম্পেয়ার করি নীতিশ রানার সাথে, নীতিশ রানা কিন্তু ফিনিশিং রোলে কোন সময় ব্যাটিং করছে না, আমরা দেখছি না। তো রমনদীপ সিং এজ ওয়েল এজ মানে মুম্বাইতে যে সময় আসলো তখনও তারা ফিনিশিং রোলেই আসলো এজ এ হার্দিকের রিপ্লেসমেন্ট। আর এদিকে কলকাতাতেও তারা ফিনিশিং টাচে আছে। তো সেই হিসাবে নীতিশ রানা কোন জায়গায় খেলবো, এটাও কিন্তু একটা দেখার বিষয়। পাশাপাশি ভেঙ্কটেশ আয়ারও ভালো পারফরমেন্স করতেছে। ইভেন কি শ্রেয়স আয়ার তো পারফরমেন্স খারাপ করুক ভালো করুক, ক্যাপ্টেন তো আর বয়ে যেতে পারতো না। ইভেন কি রঘুবংশীও ভালো পারফরমেন্স করেছে, সুনীল নারায়ণ আমরা ভালো ওপেনিং এ ভালো করছে, ফিল সল্টও ভালো করছে। তো তারা কোনোভাবেই কাউরে রিপ্লেস করে যে নীতিশ রানা এসে টিমে ফিট ওয়ার্ক মানে এডিশন হইব, এটা একটা দেখার বিষয় কার জায়গায় এডিশন হয়। আম, তো দেখা যাক নেক্সট ম্যাচে তারা কি করে, যদি নীতিশ রানা ফিট থাকে। না থাকলে তো তার কাছে আনফরচুনেট, ইভেন কি টিমের হেডেক হইতো না। ইমপ্যাক্ট হেডেক প্লেয়ারে খেলানো নামাই দিব লিয়ে আর কি, দিল। আর কিটা করবো? ইমপ্যাক্ট প্লেয়ারের জায়গায় নামাই দিব, যেটা আজকে অনুকূল রে নামাই দিয়ে দিছে, যেটা আজকে মনীষ ইম্প্যাক্ট পান্ডের লেগে। প্লেয়ারের ইম্প্যাক্ট প্লেয়ারের যে ডিসিশনটা, এটা অনেক কিছু চিন্তা করে হয়। এটা অনলি ফর মনে করো ব্যাটিং এর উপরে ডিপেন্ড করেই হয় না, অনলি ফর বোলিং এর উপরে ডিপেন্ড করেই হ্যাঁ, হয় না। ওইটা ওই ওই এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, যদি কোনো সময় কোনো সময় টিম ব্যাটিং কলাপস হয়ে গেছে তাইলে ব্যাটসম্যান একজন নামানো হয়। উম, আর যদি কোনো সময় ব্যাটিং ঠিকঠাক আছে, ওই সময় কিন্তু ব্যাটসম্যান রে উঠাইয়া বোলিং ডিপার্টমেন্টের থেকে বোলিং কাউরে ডিপার্টমেন্ট, নামানো হয়। ওইটা তো ওই এখন হেরে সেই ওয়েট, কারণে এখন হেরে ওয়েট করতে লাগবো আর কি, যে কোন দিন ব্যাটিং ডিপার্টমেন্ট ডিজাস্টার হয়ে যাবে, ওই দিন একটু যদি নামতে পারি। না হলে এখন কলকাতার টিমের এমন এমন ব্যাটসম্যান গুলি আছে, কোনোটারে বসায় কোনোটারে উঠাইতে পারতো না। এখন তারা যদি মনে তবেও করে, তো এখন তারা যদি মনে করে যে যেমন এই রমনদীপ সিং বা এই কোনো একটা প্লেয়ারের ভেঙ্কটেশ আয়ারের বসে এসে আরো বেটার পারফরমেন্সের লেগে নীতিশ রানারে আনবো, তাহলে ওইটা একটা প্ল্যান। তো যেহেতু আমার মনে হয় না ওইটা বেস্ট প্ল্যান হইব। কলকাতা যে সময় টিমটা সিলেক্ট করছে, মানে স্কোয়াড সিলেক্ট করছে, তখনই আমরা কইছিলাম যদি তারা টিম ইলেভেন বানায় শ্রেয়স আয়ার যেহেতু ক্যাপ্টেন, যেহেতু খেলবই। নীতিশ রানা ভেঙ্কটেশ আয়ার এই 2-3টা প্লেয়ার নিয়ে সেটা তারার অনেকটা ট্রাবল সৃষ্টি হইব। কারণ কিছু করার নাই, তারা যেই জায়গার প্লেয়ার এই জায়গাতেই খেলাইতে হইব। তো নীতিশ রানা মানে তুমি হেরে 4 নাম্বার অব্দি খেলাইতে পারবা, নীতিশ রানারে তুমি নিচে খেলাইয়া তার থেকে কিছু মানে একোয়ার করতে পারতা না। তো এটাই আমার মানে নীতিশ রানারে লইয়া এডি চিন্তা যে হ্যাঁ যদি ফিট থাকে টিম সিলেকশনে কি হইব। তো দেখা যাক কলকাতার ডিসিশনটা কি হয়। ইভেন কি তারা আমরা একটা ভেটারান প্লেয়ার, মানে ভেটারান না, কি কমু, মনীষ পান্ডেরও আজকে প্যাড পরাইয়া হেলমেট টেলমেট বহাইয়া কইরা বহাই রাখছে, এত বড় একটা প্লেয়ার। তো এটা একটা মানে ঠিক আছে, এর পারফরমেন্স নাই তো কিছু করার নাই।
তো পারফরমেন্স আমরা এই বছর যে হেরে নিয়ে জাজ করতে পারতাম না, বিকজ একটা ম্যাচও চান্স পাইছে না। চান্স পাইলে হয়তো বা কইতে পারতাম, কিন্তু লাস্ট 2-3টা সিজন ধরে মনীষ পান্ডের সেই পারফরমেন্স নাই। আমরা আগের মনীষ পান্ডের আমরা চিনি, মানে পাইতাছি না। হে তো তো খেলা দেখা যাক কি হয়। হে তো আর খেলা দেখতেছিও না যে হের পারফরমেন্সটা আমরা দেখো। আজকে যদি তারা জানে যে আমার অনুকূলে রায়ের নামাবো, তাহলে মনীষ পান্ডে রেডি করানোর তো কোনো দরকার নাই। এমন তো না যে 10 ওভারের সময় আমাদের পুরো ডিজাস্টার হয়ে গেছে গা, তখন 10 ওভারে নামামো নাকি 17 ওভারে যায় এটাই এটাই নামামো, এটাই ওইটার উপর ডিপেন্ড করে আমরা প্লেয়ার নামাবো। তুমি যদি আগেই তুমি ডিসাইড করে লাও যে দুইটা ব্যাটসম্যান তো একটা ম্যাচে তুমি 10 ওভারের পরে একটা ম্যাচে তো দুইটা অপশন রাখতে পারতো না যে 15 ওভারের আগে হইলে এ নামবো, 15 ওভারের পরে হইলে এ নামবো। এটা তো একদম মানে ইউজলেস ডিসিশন না? একটা প্লেয়ারের এরকম করে তো এর অপমান করা ছাড়া এটার আর আমি অন্য কোনো রাস্তা দেখতেছি না। শুধু এই ম্যাচটাতে না, মানে অন্য ম্যাচের কথা বললে ওই সরি রাজস্থান রয়্যালস না এলএসজি জানি অ্যাস্টন টার্নারও এরকম ভাবে বসায় রাখছিল, লাস্টে নবীনুল হককে নামাই দিছে। তো উইডি মানে জাস্ট ইম্প্যাক্ট প্লেয়ার রুলস আছে দেখে এরকম হতেছে, এই রুলসটা একদম থার্ড ক্লাস খারাপ আমার হওয়ার মনে হয়। কিছু নাই। আর ইম্প্যাক্ট প্লেয়ার রুলসটাই খারাপ। হুম। এটা মানে ইন্ডিয়ান ক্রিকেটের ডেভেলপমেন্ট হইতো না এই হিসাব করলে। কারণ না, ইন্ডিয়া রুলসটা এমনি খারাপ না অলরাউন্ডারের। বলতে, রুলসটা খারাপ না বলতে এখন মনীষ পান্ডে হ্যাঁ হয়তো বা জানে যে হ্যাঁ আজকে খেলতো না, মানে হ্যাঁ নাই, একটা প্লেইং ইলেভেনে নাই। আর যে যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি আইতো আরেকটা প্লেয়ার আজকে আসার খুব চান্স আসলো, সাকিব হোসেন, কেকেআর এর ফার্স্ট বলার শুনছি, খুব পেস, খুব ভালো পেস। ওর আজকে মানে ওই ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্টে নাম আসছিল। তারপরে অনুকূল রে আসলো, শ্রেয়স শর্মা আসলো, আর মনীষ পান্ডে আসলো, আর আরেকটা জানি কে আসছিল। তো আমি ভাবছি সম্ভবত শ্রেয়স শর্মা নামাই দিব, কারণ স্পিন ভালো হইতেছিল, কিন্তু তারা ব্যাটিং এ কলাপস করে গেছে। তো মনীষ পান্ডেরে, তখন তো আমি মনীষ পান্ডের কথা যদি ভাবি আর কি, মানে মনীষ পান্ডে তখন জানতো যে হ্যাঁ নামাইতো না, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চান্স নেই। কিন্তু হঠাৎ করে তারা ব্যাটিং কলাপস হয়েছে, তারা টিম ম্যানেজমেন্ট কি কইছে বা হ্যারে যাই কইছে, হ্যারে প্যাট ট্যাট পরে, এমন তো না যে শুধু প্যাট করলেই হয়ে যায়, প্যাটের সাথে তার অনেক কিছু মানে লাগাতে লাগে। তারপরে হ্যারে প্রায় অলমোস্ট রেডি, লগে গম্ভীর না কে জানি আসলো, এরা কি কি জানি কইতাছে টইতাছে। তো আমি যেটা বলছি এটা 14 ওভারের সময়, কিন্তু এরপরে কিন্তু রাসেল আসছিল, স্টার্ক হম আসলো, আর পিচে রিঙ্কু সিংও আসিল, তো ব্যাটসম্যান আসিল। তো এরপরে মানে 2-3 ওভার উইকেট আউট দিছে না, আউট দিছে বলে রাসেলটা নামাই দিছে। তো এরপরে মনীষ পান্ডে আর দেখাই গেছে না। তো ওই জিনিসটি মনীষ পান্ডে প্রথম জানতো যে হ্যাঁ নাই, তারপরে হ্যাঁ রহিম রাবি রেডি করতো হ্যাঁ অক্ষণে ব্যাট করতে যাইবো, 2 ওভার মানে 12 বল পরে আবার জানে হ্যাঁ ব্যাট করতে যাইতো না। তো এটি খুব মানে, আমি যদি এমন প্লেয়ারের জায়গায় হইতাম যে ভাবতে কি কিরকম লাগে, এত প্রেসারে তবে আইসে, টেনশন আইসে, কি বা পারফরমেন্স বা মানে কেমনে করবো। তবে ওভারঅল একটা জিনিস দেখো, ইম্প্যাক্ট প্লেয়ার রুলসটাই ইন্ডিয়ান ক্রিকেটের ডেভেলপমেন্ট হইতো না, মানে আমি এটা তো পার্সোনালি ফিল হ্যাঁ, করি। এটা তো কারণ এটা নিয়ে আপনার ডিসকাশন অলরেডি অলরাউন্ডারের হয়ে আসছে। অলরাউন্ডারের পরিমাণটা অনেক কমে যাবে, এমনিতেই অলরাউন্ডার পাওয়া যায় না, আরো কমে যাবে। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা আজকের ম্যাচের ডিসকাশনটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা শেষ করার আগে আমরা আগামীকালকের ম্যাচ পাঞ্জাব কিংস ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো কালকে পাঞ্জাব কিংস এর তো একটা আনপ্রেডিক্টেবল টিম এজ অলওয়েজ। তো কি মনে হয় পাঞ্জাব কিংস আর এসআরএইচ এর মানে প্লেইং ইলেভেন কি হইতে পারে, তাদের টেকটিক্যাল মুভ কি হইতে পারে? প্লেইং ইলেভেন তো সেমই থাকবো, যদি কেউ ইনজুর্ড না হয় বা যদি মানে লাস্ট ম্যাচে কোনো প্লেয়ার ইনজুর্ড আসিল, খেলতে পারছে না, তাহলে যদি ফিট থাকে তাহলে হ্যাঁ আইবো। প্লেইং ইলেভেন এমন কিছু চেঞ্জ হতো না। তবে পাঞ্জাবের যে লাস্ট ম্যাচের যে দুজন স্টার প্লেয়ার আসছিল, শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা, তো কালকে তার উপর নজর থাকবো, কারণ প্রথম দিন তারা দুজনই ফার্স্ট ম্যাচ খেলছে। ফার্স্ট ম্যাচ মানে তারা এরকম কেউ নজরে আসছিল না। তো কালকে তারা নজরে থাকবো, অপোজিশনের নজরেও থাকবো, তো তারা কালকে কেমনে পারফরমেন্স করে এটাই দেখার। কালকে যদি আর এসআরএইচ এসআরএইচ হ্যাঁ গেল কিনা ভাবতে রাখবো। না, কইতাছি যে এই শশাঙ্ক সিং কালকে যদি একটা ভালো পারফরমেন্স দিয়া দেয়, তাহলে প্রীতি জিন্টার আফসোস একদম শেষ। এই আফসোসটা লইয়া কিন্তু অনেক মানে আফসোস বলতে এই যে মিস আন্ডারস্ট্যান্ডিং এ ভুল প্লেয়ার কিনে লাইছে, এই আফসোসটা লইয়া হয়তো প্রীতি জিন্টা কোনো সময় ভাবছিও না যে এই যে 20 লাখ দিয়ে মনে কিনছিল না,
বেস্ট প্রাইসেই কিনছিল হ্যাঁ বেশ কত প্রাইসে কিনছে জানি 20 খেয়াল নেই। লাখের। এই 20 লাখের ভরপাই তার উঠে গেছে গা। একটা ম্যাচ জিতন মানে এখনকার দিনে হিসাবে 20 লাখের সমান। তো এই কইতাছে যে থাক যাক ভালোই হয়েছে, আমি ভালো প্লেয়ার হয়েছি। তো কালকে যদি আরেকটা পারফরমেন্স দেয় তখন ভাববে আরে এটা প্লেয়ার তো আরো মনে হয় প্রাইজ দিলে মনে হয় ভালো হইতো, ভুল করছি না হ্যাঁ ডিসিশনে। যত হ্যাঁ যতটি চান্স পাইছে সবটি চান্সই ভালো পারফরমেন্স করছে। এরপরে ভাববো যে কাশ এমন এমন ভুল যদি সবসময় হইতো তাহলে একটা ট্রফি পাইলে বলে। সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলে, সানরাইজার্স হায়দ্রাবাদ তো ভালোই পারফরমেন্স দিতেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ কালকে খেলা কোন জায়গায়, হায়দ্রাবাদে না ইয়া পাঞ্জাব। পাঞ্জাবে? তাহলে তো হোম গ্রাউন্ডের ফেভারি, কিন্তু পাঞ্জাবের যে টিম এটা ব্যাঙ্গালোরের টিমের সাথে কম্পেয়ার করা যায়। তারপরেও দেখা যাক কি হয়। হোম টিমের তো একটা ফেভারিট থাকবো না পাঞ্জাবের ক্যাপ্টেন্সিও ভালোই করতেছে, শেখার ধওয়ান ভালোই ক্যাপ্টেন্সি করতেছে, এমন না যে খারাপ ক্যাপ্টেন্সি করতেছে। টিমটা এত দুর্বল ভাবা যায় না যতটুকু আমরা ভাবি যে টপ প্লেয়ার না থাকলে কি হইব, মানে এতটা সেটেল মানে পারফেক্ট প্লেয়ার না থাকলেও কিন্তু টিমটা এতটাই দুর্বল না যে যে কেউ আইয়া সেটা ডমিনেট করে যাবো। আর সেটা হায়দ্রাবাদ হোক আর মুম্বাই হোক, কিছু একটা টক্কর তো হইব। আর হোম গ্রাউন্ড একটা। তবে তবে পাঞ্জাবের একটা মানে আমি যদি ইন্ডিকেট করি, রাহুল চাহারের পারফরমেন্স সেই হিসাবে দেখা যাইতেছে না। তো একটা স্পিনারের শর্টেজ তারা এখনো এটা মানে ভুগতাছে, একটা স্পিনার আর একটা ফাস্ট বোলারের শর্টেজ। তো যদি তারা টেকটিক্যাল মুভ কিছু করে মেবি মেবি আমি মানে কনফার্ম না, নাথান এলিসকেও খেলাইতে পারে। মানে গত বছর নাথান এলিস তারার লিগে খুব ভালো পারফরমেন্স করছে, হয়তো বা কালকের রা- ম্যাচে করতো না, জাস্ট সিকান্দার রাজা তো একটা ম্যাচ খেলছে, একটা ম্যাচ দিয়ে হেরে জাজ করা যাইতো না। তো এটাই রাহুল মানে চাহারে পাঞ্জাবের লাস্ট ম্যাচেও খেলাইছে না, মানে লাস্ট ম্যাচেও রাহুল রাহুল চার চাহার আসলো না। আর যদি স্পিনারের কথা আমরা কই তাইলে শুধু ব্রার। রাজস্থান রয়্যালস বাদে বাকি 9টা টিমের স্পিনার্স ওই বেশি কিছু করতে পারতেছে না। মানে করতেছে এরকম আর কি, হয় উইকেট একটা দুইটা উইকেট নিতেছে বা রান সেভ করতেছে, কিন্তু ওইভাবে উইকেট মানে রাজস্থান রয়্যালস এর তারা যেরকম ভাবে উইকেট পাইতেছে রান আটকাইতেছে ওইরকম ভাবে মানে বাকি টিমস করতে পারতো না। আবার হায়দ্রাবাদ হোক মুম্বাই তো চাওলা মানে অনেক রান লিক করতেছে, উইকেট পাইতেছে না বাকি সব টিমই। আর হ্যাঁ, হারপ্রীত ব্রার ভালো বল করতেছে তারা পাঞ্জাবের হয়ে। আর নাথান এলিস রে খেলাইলে যদি খেলাই তাহলে তারা শুধুমাত্র ওই রাবাডার জায়গায় খেলাইতে পারবো, কারণ শ্যাম কারান তারা আছে, বেয়ারস্টো খেলবো। আর রাবাডা আর সিকান্দার রাজা রাজার তো তারা মনে হয় না এক এক ম্যাচ ম্যাচের খেলে পরে বুয়াইব। না। সিকান্দার রাজা যদি কিন্তু স্পিনার। হ্যাঁ দেখা যাক তুলে পাঞ্জাব কি করে, কিন্তু আর এসআরএইচ এর দিক দিয়ে চিন্তা করতে গেলে এসআরএইচ তো মোটামুটি সেটেলডই। যদি তারা তারা তারার মানে তারা তাদের ক্যালিবার অনুযায়ী যদি পারফরমেন্স করে তাহলে এসআরএইচ হারান ইম্পসিবল হয়ে যাবে যদি। তো তবে আমরা যদি এসআরএইচ এর বোলিং ডিপার্টমেন্টটা দেখি, তারা মানে সবাই বেশি একটা ভালো পারফরমেন্স করতেছে না স্পিন ডিপার্টমেন্টের থেকে। মায়াঙ্ক মার্কান্দে অনেক বছর হয়েছে আইপিএল খেলতেছে, বাট সেই পরিমাণে যতটুকু চান্স পাইছে ততটুকু পারফরমেন্স করতে পারছে না। তার পাশাপাশি ভুবনেশ্বর কুমারও প্রথম দুইটা ম্যাচে প্রথম দুইটা ওভার ভালোই বল করছে, লাস্টের দিকে পিটা খাইতেছে। তার পাশাপাশি এক রেগুলার কেই উইকেট পাইতেছে না। আর নটরাজন যদি ফিট থাকে তাহলে হয়তো বা কিছু একটা চেঞ্জেস দেখা যাবে। মানে সে তো এক ম্যাচ খেলে এক ম্যাচ আনফিট থাকে, তো কিছু করার নাই। কিন্তু যদি এর পাশাপাশি আমরা লর্ড জয়দেব উনৎকট কতটুকু ভালো বল করে এটা দেখা যায়। তো এটাই একটা হায়দ্রাবাদের একটা টোটালি আনপ্রেডিক্টেবল হয়ে থাকে, কারণ যেদিন ভালো বল করবো এদিন শেষ, যেদিন খারাপ ভালো ব্যাটিং করবো এদিন অপোজিশন শেষ, এরকম আর কি। তো আচ্ছা, এটাই। আমার আমার একটা কোশ্চেন, জয়দেব হুম। উনাদকাট কি প্লেইং ইলেভেনে চান্স পাওয়ার যোগ্য নাকি? মানে কারণ তারা টিমে কিন্তু তিনটা পেসার আছে, ভুবনেশ্বর কুমার তিনটে পেসার ঠিক আছে আছে, তো। পারফরমেন্স ঠিক আছে ওই লেভেলে করতে পারতেছে না, কিন্তু হ্যাঁ লাস্ট ম্যাচে ভালো বল করছে, মানে আস্তে আস্তে হ্যাঁ রিদমে একটু আইতাছে। ভুবনেশ্বর কুমার, তারপরে প্যাট কামিন্স হলো ক্যাপ্টেন, যেদিন খেলবো ভালো খেলবো। আর নটরাজন, মানে তিনটা ভালো পেসার আছে। স্পিনারটা একটু উইক, যেমন মার্কান্ডে লেগ স্পিনার ঠিক আছে, আহ, ভালো করতে পারতেছে না। শাহবাজ আহমেদ এক দুই ওভার করে। তারপরে আমি এরপরে জয়দেব উনাদকট,
তো উদয় উনাট করলে তো আমার মনে হয় যদি তারা ওয়াশিংটন সুন্দরে খেলায় তাহলে একটা ব্যাটিংও ভালো পাইবো। আর যদি অপোজিশনের লেফটি যদি থাকে যেমন শেখর ধাওয়ান আছে, ওয়াশিংটন সুন্দর কিন্তু পাওয়ার প্লেতেও বল করতে পারে, তো 2-3 ওভার ভালো বল করে নিতে পারবে। তো তারা আমার মনে হয় এটা দেখা দরকার। ঠিক আছে, তাহলে আজকে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।